সালাম আলাইকুম। দেখেন, সুশাসনের উপরে সুশাসন এই অংশ থেকে প্রশ্ন বেশি আসে, সবচাইতে প্রশ্ন বেশি হয় এবং গত 29টি প্রশ্ন 32 বার আসছে। তার মানে 32 মার্কস আসছে এখান থেকে। তাই 9টা বিসিএস যদি 32 নম্বর আসে, অলমোস্ট 3 থেকে 4টা প্রশ্ন প্রত্যেকবার আসে। 3 থেকে 4টা প্রশ্ন সুশাসন অংশ থেকে এসে থাকে। এখানে কিছু কনফিউশন আছে, কয়েকটা কনফিউশন, মানে কনফিউশন বলতে আমরা বলি একটা থাকে আর একটা, মানে অন্য বইতে আর একটা থাকে। সেই কনফিউশনের মধ্যে যেমন একটা আছে, বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি? সুশাসনের উপাদান এটা কি 4টি নাকি 6টি? তো একটা বিষয় হলো যে সুশাসনের স্তম্ভ 4টা এবং উপাদানও 4টা। আর মাত্রা যদি বলে, মাত্রা বা ডাইমেনশন বলে, তাহলে এটা হবে 6টি। মাত্রা বা ডাইমেনশন বললে 6টি হবে, আর স্তম্ভ বা উপাদান বললে 4টি হবে। এবং স্তম্ভ বা উপাদান দুইটাই 1994-এ এটা ঠিক করেছে বিশ্বব্যাংক। আর এটা হলো 1996 থেকে 2007-এ এই মাত্রাটা আর কি, এই 10 বছরের, এক দশকের যে সুশাসনের মাত্রা সেটা বলা হয়েছে যে 6টি। এখানে 4টি দেখাবেন, হ্যাঁ, স্তম্ভ বা উপাদান এটা 4টি দেখাবেন। যেখানেই 6টি আছে সেটা কারেকশন করে নেবেন 4টি। কারণ এটা হলো উপাদান সরাসরি ইন্টারমিডিয়েট বইতে লেখা নাই, ওদের ওয়েবসাইটে আছে। কিন্তু স্তম্ভ 4টি সেটা কিন্তু ইন্টারমিডিয়েট বইতে লেখা আছে, কিন্তু ওদের ওয়েবসাইটে লেখা আছে 4টি উপাদান, এছাড়া কোথাও নাই। সেজন্য অনেকে স্তম্ভ আর উপাদানকে না মনে করে, ডাইমেনশন আছে বইতে, ডাইমেনশনটাকেই তারা মনে করতেছে যে এটাই উপাদান। এজন্য ওই বই থেকে কপি করলে বইয়ের প্রশ্নের উত্তরও ভুল, মানে ইন্টারমিডিয়েট প্রশ্নের উত্তরও কিন্তু অনেক ভুল আছে। ওদের যে টেক্সট বুক সেখানেও কিন্তু অনেক ভুল আছে। এরপরে হলো গভর্নেন্স। গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গভর্নেন্স শব্দটি কোন ভাষা, এটা আসলে গ্রিক নাকি ল্যাটিন, এটা হলো বিষয়, যে এটা কি গ্রিক হবে নাকি ল্যাটিন হবে। গ্রিক আর ল্যাটিন। এখন একটা বিষয়, যে টেক্সট বুকে লেখা ল্যাটিন, কিন্তু আসলে বেসিক্যালি হবে গ্রিক। কারণ এই গভর্নেন্স শব্দটির উৎস যদি বলি, সে উৎস হলো গ্রিক শব্দ কুবার্ণ। গ্রিক শব্দ কুবার্ণ, KUBERNO, কুবার্ণ। গ্রিক শব্দ কুবর্ণ থেকে এটা এসেছে, এর উৎপত্তি। এর অর্থ হলো পরিচালনা করা, কুবর্ণ। আর এইটা আবার এখান থেকে আসছে আবার ল্যাটিন শব্দ কুবার্ন, সেখান থেকে গভর্ন। এখান থেকে উৎপত্তি ল্যাটিন শব্দ কুবার্ন, ল্যাটিন কুবার্ন।
আর এই কুবার্ন থেকে আসছে ইংলিশ গভর্ন, আর এই গভর্ন থেকে আসছে গভর্নেন্স। তার মানে এই গভর্ন হলো গভর্নেন্স, এটা আসছে কুবার্ন থেকে, কিন্তু কুবার্ন আবার আসছে কোন জায়গা থেকে? কুবার্ন আসছে হলো কুবার্ন থেকে, আর কুবার্নটা হলো গ্রিক শব্দ। সেক্ষেত্রে উৎস যেহেতু বলছে কোন ভাষা থেকে এসেছে, গ্রিক ভাষা উত্তরটা হবে। কিন্তু টেক্সট বুকে লেখা লেটিন, অনেক বইতে লেটিন লেখা, টেক্সট বুকে লেটিনও আছে গ্রিকও আছে, এক জায়গায় লেখা গ্রিক আর এক জায়গায় লেখা লেটিন। এটা পরীক্ষা আসার পরে এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছিল। নাম্বার 3, আরেকটা, যে সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? এখন এটা নিয়ে অনেকগুলো কনসেপ্ট দেখা যায়। একটা আছে অংশগ্রহণ, একটা আছে জবাবদিহিতা, আর একটা আছে স্বচ্ছতা। এখানে প্রশ্নটা হলো স্বাধীনতার কথা, সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। এটা কেউ কেউ মনে করে জবাবদিহিতা, অনেকে মনে করে স্বচ্ছতা। বেসিক্যালি এগুলো হলো মানে সংগঠনের স্বাধীনতাকে নিষিদ্ধ করে না। জবাবদিহিতা এবং স্বচ্ছতা এগুলো হলো কার্যকারিতাকে নিশ্চিত করে, কার্যকারিতা। কিন্তু স্বাধীনতা অবশ্যই অংশগ্রহণ, প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করার সুযোগটাই হলো স্বাধীনতা। সেক্ষেত্রে এটা অংশগ্রহণ হবে, এটা স্বচ্ছতা বা জবাবদিহিতা হবে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রায় একই, মানে একই ধাঁচের দুটি শব্দ। সেক্ষেত্রে এখানে হবে অংশগ্রহণ। নাম্বার 4, রাষ্ট্রের স্তম্ভ, এটার একটা ক্রম, এই ক্রমর বিষয়টা, এটা যেমন আমরা জানি যে ফোর্থ এস্টেট অথবা হলো চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আমি এখনো বলি নাই। মিডিয়া বা গণমাধ্যম। আর ফিফথ এস্টেট যেটা বা পঞ্চম স্তম্ভ, সেটা হলো সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, সুশীল সমাজ অথবা সভ্য সমাজ যেটাই বলি, এটা হলো ফিফথ এস্টেট অথবা পঞ্চম স্তম্ভ। কিন্তু প্রশ্নটা হলো, আপনি দেখছেন বেসিক বইতেই লেখা দুই জায়গায় দুইটা, যেমন একটা আছে প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ। বেসিক্যালি এটার কোনো ক্রম নাই, এটা কোনো এক জায়গায় পড়ে গেছে আইন বিভাগ, বিচার শাসন বিভাগ, কিন্তু সংবিধান অনুসারে একটা মানে ক্রম আছে। যেমন সংবিধানে আমাদের সংবিধানের চতুর্থ অধ্যায় আছে, সংবিধানের চতুর্থ অধ্যায়ে সেখানে আছে নির্বাহী বিভাগ অথবা এক্সিকিউটিভ অথবা শাসন বিভাগ, একই জিনিস, অথবা এক্সিকিউটিভ। আরেকটা বিষয় আছে যে সংবিধানের পঞ্চম ভাগে, সংবিধানের পঞ্চম ভাগে আছে, সেটা হলো আইন বিভাগ অথবা হলো লেজিসলেচার। তৃতীয় স্তম্ভ যদি আপনি ক্রম অনুসারে বলেন, সংবিধানের ষষ্ঠ ভাগে আছে বিচার বিভাগ অথবা জুডিশিয়ারি। এইটার ক্রম যদি বলেন, সংবিধান অনুসারে ক্রম আছে, এছাড়া কোনো ক্রম নাই। সংবিধান অনুসারে যতটুকু ক্রম আছে, এছাড়া কোনো ক্রম এখানে নাই। সংবিধানের ক্রম আছে কিন্তু ওখানে কোনো ক্রম নাই। নাম্বার 5, সুশাসনের কোন দিক নিয়ে এমডিজি আলোচিত বা এমডিজি আলোচিত, কোন দিক নিয়ে?
এখন বিষয় হচ্ছে যে এমডিজি, এটা কিন্তু এমডিজি ফর এলডিসিস, এলডিসিস অ্যান্ড এসডিজি ফর অল, এসডিজি ফর অল, সকলের জন্য হলো এসডিজি, আর এমডিজি ফর এলডিসিস। এখন এলডিসিস মানে কি? স্বল্পোন্নত দেশ, স্বল্পোন্নত দেশ। এখন এটা স্বল্পোন্নত দেশ নিয়েই হলো এলডিসি, আর এলডিসি দের জন্যই এমডিজি কনসেপ্টটা ছিল। তার মানে এটা অবশ্যই অর্থনৈতিক দিক, আর এলডিসি তে স্বল্পোন্নত দেশের জোট, তার মানে অর্থনৈতিক দিকটি এখানে থাকবে। আর এসডিজি এটা কিন্তু 5P, 5P হলো এর স্তম্ভ, 5P, এসডিজির স্তম্ভ হলো 5P। আপনি এসডিজি সম্পর্কে যখন জানতে চাইবেন তখন দেখবেন যে এর একটা গ্লোব আছে, এসডিজির একটা গ্লোব আছে, সেই গ্লোবটা 5P বলা হয়। এই গ্লোবটা হলো এরকমের, এরকমের 5টা গ্লোব। একটার মধ্যে লেখা আছে পিপল, পিপল মানে জনগণ। আর একটার মধ্যে লেখা আছে প্ল্যানেট, প্ল্যানেট মানে পৃথিবী, পিপল, প্ল্যানেট। তারপর আছে আরেকটা আছে প্রসপারিটি, প্রসপারিটি, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি। একটা আছে পার্টনারশিপ, পার্টনারশিপ, অংশীদারিত্ব যেটা, পিপল, প্ল্যানেট, পার্টনারশিপ। আর একটা যেন কি কেউ বলতে পারি, 5P যেটা। এর মধ্যে এসডিজির, এসডিজির পুরো পুরো দফাগুলো এখানে এসডিজি পিরামিড আকারে দেয়া আছে, পিরামিড আকারে এই এসডিজিটা দেয়া আছে। আর এসডিজি গ্লোব বলা হয় এই পিপল, প্ল্যানেট, পার্টনারশিপ। আর একটা হলো পিপল, প্ল্যানেট, পার্টনারশিপ, আর একটা হলো প্রসপারিটি, আর একটা হলো প্রসপারিটি। পিচ, আর একটা হলো পিচ, পিচ, আর একটা হলো পিচ, রাইট। ওকে, তাহলে এখানে কিন্তু এটা পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি 5P নিয়ে কাজ করা হলো এসডিজি, আর এমডিজি হলো অর্থনৈতিক দিক নিয়ে। সুশাসন একটা বহুমাত্রিক প্রত্যয়, একটা বহুমাত্রিক প্রত্যয়। এই সুশাসনকে বলা হয় দক্ষ, নির্ভুল ও কার্যকরী শাসন, দক্ষ, নির্ভুল ও কার্যকরী শাসন। এই সুশাসনের উদ্ভাবক, উদ্ভাবক হলো 1989-এ ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু বিষয় হলো সুশাসন যেটা আসছে, ওই যে কুবর্ণ, আমরা যে দেখলাম যে গ্রিক শব্দ কুবর্ণ, এই কুবর্ণ যে গ্রিক শব্দ, এটা প্রথম ব্যবহার করে প্লেটো, প্রথম ব্যবহার করেন প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে, দ্য রিপাবলিক গ্রন্থে প্রথম ব্যবহার করেন। তাহলে গ্রিক শব্দ কুবর্ণ প্রথম ব্যবহার করেন প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে।
হ্যালো। শিট শিট শিট, সরি ভাই, সরি সরি সরি, সরি সরি সরি, আমি খেয়ালই করি না। শিট। কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, গ্রিক শব্দ প্লেটো এটা রিপাবলিক গ্রন্থে প্রথম ব্যবহার করছেন। এখন শোষণ সম্পর্কে তিনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ইব্রাহিম গানবাড়ি বলছেন যে উনি একজন ইউএন কর্মকর্তা ছিলেন। উনি বলছেন যে যে দেশে সুশাসন নাই, আহ, যে দেশে সুশাসন নাই সেখানে মানে সেখানে ঋণ মওকুফ করা হবে না। আর ক্যামডেসাস বলছেন রাষ্ট্রের যে কোনো উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। আর ম্যাককর্নি বলছেন রাষ্ট্রের সাথে সুশীল সমাজের
সরকারের সাথে জনগণের, শাসকের সাথে শাসিতের, এই তিনটি সম্পর্কই হলো সুশাসন। এই কথাটা বলছেন ম্যাককর্নি। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে নৈতিকতার বেসিকটা হলো যে বিবেক, ধর্ম, আধ্যাত্মিকতা, এটা হলো নৈতিকতার বিষয়। মূল্যবোধের বিষয় হলো আচরণ, মানুষের যে বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ, সেটা হলো মূল্যবোধ। আর সুশাসন হলো রুল অফ ল অথবা আইনের শাসন, রুল অফ ল অথবা হলো আইনের শাসন। সুশাসনের ধারণা, এই ধারণা প্রদান করে বিশ্বব্যাংক, প্রদান করে 1999 সালে, এডিবি প্রদান করে 1995 সালে, আর আইডিএ প্রদান করে 1990 সালে। বিশ্বব্যাংক 1999, এডিবি 1995, আর আইডিএ 1999 সালে সুশাসনের ধারণা প্রদান করে। সুশাসন ও বিশ্ব ব্যাংক, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। একটা বিষয় আরেকটা বিষয় আপনাদের কনফিউশনের মধ্যে আরেকটা বিষয় হলো, ধরেন 6, যে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়? অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়? অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। এটা অনেকেই মনে করে যে অনেক কিছু মনে করে আর কি, এটা হবে কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থনীতিকে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। আবার একটা কনফিউশন আছে যে তথ্য অধিকার কি ধরনের অধিকার? তথ্য অধিকার কিন্তু মৌলিক অধিকার, এটা অন্য অধিকার না। আরেকটা কনফিউশন আছে যে মানবাধিকার কি মানে সামাজিক অধিকার নাকি প্রাকৃতিক অধিকার? সামাজিক অধিকার অবলিক প্রাকৃতিক অধিকার। এটা অবশ্যই প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস অথবা জন্মগত অধিকার। এটা কিন্তু সামাজিক অধিকার হবে না। মানবাধিকার কিন্তু, এটা একটা কনফিউশনের বিষয় যে মানবাধিকার কিন্তু কখনোই সামাজিক অধিকার হবে না, অনেক জায়গায় এটা লেখা। একটা বিষয় মনে রাখবেন, এই বাক্যটা মতামত প্রকাশ অধিকারের ক্ষেত্রে সামাজিক, বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক। এটা অনেকের মধ্যে গিট্টু লাগে। যদি বলা হয়, যেমন ধরেন এটা মতামত প্রকাশ কোন ধরনের অধিকার? মতামত প্রকাশ কোন ধরনের অধিকার? অ্যাবসলিউটলি এটা সামাজিক অধিকার। যদি বলা হয় মতামত প্রকাশ কোন ধরনের স্বাধীনতা, তখন কিন্তু এটা হবে রাজনৈতিক স্বাধীনতা। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য, তাহলে উত্তরটা হবে রাজনৈতিক সাম্য। ক্লিয়ার? এগুলো কিন্তু কনফিউজিং এর বিষয়, খুবই কনফিউজিং। মতামত প্রকাশ অধিকারের ক্ষেত্রে সামাজিক, বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক। বাকি যাই বলো, কোন ধরনের শান্তি, রাজনৈতিক শান্তি এরকমের। শুধুমাত্র অধিকারের ক্ষেত্রে এটা সামাজিক অধিকার, বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক।
এই কনফিউশনটা কিন্তু হয়। আপনারা দেখছেন যে আমাদের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে বলছে কে? আইএমএফ। আইএমএফ কিন্তু বলছে যে ব্যাংকিং ক্ষেত্রে, ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে। তাহলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা হলে তারা আমাদেরকে লোন দিবে। তার মানে লোন দেবে মানে কি, আমাদের এরকমের সবাই বিনিয়োগ যারা করবে তারাও কিন্তু সেই বিষয়টা চিন্তা করবে। কথা কি বুঝতে পারছি? ওকে, এখন বিশ্ব ব্যাংক অ্যান্ড গুড গভর্নেন্স, এখান থেকে প্রায় প্রতিবারই পরীক্ষা আসে। বিশ্ব ব্যাংক ও গুড গভর্নেন্স, এবং বিশ্ব ব্যাংকের একটা ক্রম দেখি আমরা। 1989, 1992, 1994, 1996 থেকে 2007, আর কি আছে 2000, হ্যাঁ 2000 সাল। 1989 সালে প্রথম ধারণা দেয়, 1992 সালে সংজ্ঞা দেয়, 94 সালে চারটি বৈশিষ্ট্য ওরা বুঝে দিয়ে গেছো কোশ্চেন ওই এক্সাম কিন্তু করার জন্য। ওকে, চারটি বৈশিষ্ট্য। আরে বৈশিষ্ট্য চারটা, স্তম্ভ চারটা, উপাদানও চারটা, এবং চারটি উপাদান। আমি আগে মনে হয় লিখছিলাম চারটি স্তম্ভ, কিন্তু 2000 সালে। ওখানে বৈশিষ্ট্য লেখা নেই, যে প্রথম যে কোশ্চেনটা, একেবারে প্রথম কোশ্চেনটা যেখানে স্তম্ভ লিখছেন না নিচে 94, আসলে ওটা 2000 সাল হবে। আর বৈশিষ্ট্য হবে চারটা। 96 থেকে 2007 পর্যন্ত মাত্রা, 6টি মাত্রা, 6টি মাত্রা প্রদান করা হয়। এবং এখানে খুবই বিরক্তিকর, বিরক্তিকর এই কারণে যে সবগুলো অপশনই কাছাকাছি, কিন্তু কিন্তু যেটা হলো মানে বিরক্তিকর এই জন্য, যেমন বৈশিষ্ট্য চারটা দেখি আগে। সুশাসনের বিশ্ব ব্যাংকের মধ্যে সুশাসনের বৈশিষ্ট্য হলো চারটা: সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, 2 জবাবদিহিতা, 3 উন্নয়নের বৈধ কাঠামো, আর 4 স্বচ্ছতা ও তথ্য প্রদান। এই চারটা হলো বৈশিষ্ট্য, সুশাসনের বৈশিষ্ট্য। বেসিক উইকে আরেকটা কারেকশন ফাইল আসবে, কারেকশন ফাইল দিয়েছেন, তার বাইরে তো বেশ কিছু প্রশ্ন, হ্যাঁ দেবো, ওটা আরেকবার দেবো। মানে এখন তো আপডেটও হয়েছে, অনেক কিছুতে আপডেট হয়েছে। আর যেমন বিদেশে আপনার ভিসা যাতায়াত ছিল আগে 40টা, এখন 41টা। জিআই পণ্য 21টা ছিল, এখন আবার 22টা হয়ে গেছে। বেশ কয়েকটা তো চেঞ্জ হয়েছে, ওগুলো নোট করছি, দিয়ে দেবো। ওগুলো সবগুলোই আবার কারেকশন করে দিয়ে দেবো। বৈশিষ্ট্য চারটা, উপাদান চারটা। এই জবাবদিহিতা সব জায়গায় আছে, উপাদানের মধ্যে এখানে জবাবদিহিতা আছে। বৈশিষ্ট্য চারটা, মানে ইয়েও চারটা, এবং জবাবদিহিতা আর হলো স্বচ্ছতা, এগুলো সব জায়গায় থাকে। স্বচ্ছতা, আইনি কাঠামো, আর একটা হলো
ব্যবস্থাপনা, এই চারটা হলো উপাদান। বৈশিষ্ট্য চারটা, উপাদান চারটা। জবাবদিহিতা দেখেন এখানেও আছে, স্বচ্ছতা এখানেও আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা। আবার যে স্তম্ভ আছে চারটা, সেখানেও কিন্তু স্বচ্ছতা আছে এবং আইনি কাঠামো আছে। স্তম্ভের মধ্যে স্বচ্ছতা আছে, আইনি কাঠামো আছে। আইনি কাঠামো, দায়িত্বশীলতা আর অংশগ্রহণ। দায়িত্বশীলতা, অংশগ্রহণ। স্বচ্ছতা, আইনি কাঠামো, দায়িত্বশীলতা, অংশগ্রহণ। দেখেন স্বচ্ছতা কিন্তু তিনটার মধ্যেই আছে। স্বচ্ছতা, উপাদানও আছে, স্তম্ভ আছে, বৈশিষ্ট্য আছে। আর যেখানে আছে যে আপনার মাত্রা, এই যে ছয়টি মাত্রা, ছয়টি মাত্রার মধ্যে একটা আছে দুর্নীতি দমন। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ গুণ, নিয়ন্ত্রণ গুণ। তারপরে আছে আইনের শাসন, আইনের শাসন। তারপরে আছে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা। জবাবদিহিতা ও বাক স্বাধীনতা, জবাবদিহিতা ও বাক স্বাধীনতা। আরেকটা হলো সরকারের কার্যকারিতা, সরকারের কার্যকারিতা। কি যে বিরক্তিকর, জবাবদিহিতা আছে সব জায়গায়, তার মানে পার্থক্যটা কি বুঝলাম না। বৈশিষ্ট্য দিয়ে কি করবে, উপাদান দিয়ে কি করবে, স্তম্ভ দিয়ে কি করবে। আবার এগুলো পরীক্ষাও আসে, এতটা বিরক্তিকর। আর এই দেখাগুলোর মানে কখনো আসে নাই যে বৈশিষ্ট্য নয় কোনটা, উপাদান নয় কোনটা। 9বার যে আসছে প্রত্যেকবারই সংখ্যা আসছে। একবার আসছে স্তম্ভ, একবার আসছে উপাদান, আর একবার আসছে প্রথম ধারণা, আর একবার সংজ্ঞা। এখান থেকে 4টা প্রশ্ন হয়েছে এ পর্যন্ত। মাত্রা বা ডাইমেনশন থেকে প্রশ্ন হয়নি। বাকি এখান থেকে 4টা প্রশ্ন হয়েছে। একবার আসছে স্তম্ভ, একবার উপাদান, একবার ধারণা, আর একবার সংজ্ঞা। এই সুশাসনে আবার পূর্ব শর্ত আর শর্তের মধ্যে আবার পার্থক্য আছে। পূর্ব শর্ত কোনটা আর শর্ত কোনটা, তার মধ্যে আর পার্থক্য আছে। তো মনে রাখবেন, মানে যত কিছুই বলুক, সুশাসনের শর্তের মধ্যে মানে পূর্ব শর্তের মধ্যে যেগুলো আছে সেগুলো সব জায়গায় থাকে, যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, তারপরে বাক স্বাধীনতা, তারপর অংশগ্রহণের সুযোগের সমতা, রাজনৈতিক সুরক্ষা, এগুলো গুড গভর্নেন্সের পূর্ব শর্ত। জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, অংশগ্রহণ। জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, অংশগ্রহণ, বাক স্বাধীনতা। শর্ত আসে না, পূর্ব শর্তই পরীক্ষায় থাকে। তারপর আছে বৈধতা, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। অংশগ্রহণ তো লিখছি, বৈধতা আছে, বাক স্বাধীনতা, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা।
রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, এগুলো পূর্ব শর্ত। এই কয়েকটা পূর্ব শর্ত দুইবার পরীক্ষা আসছে, এটা দুইবার পরীক্ষা আসে, দুইবার, 45 এবং 43 পূর্ব শর্ত, সুশাসনের পূর্ব শর্ত। শর্ত পরীক্ষায় আসে না, শর্ত খুব একটা বেশি আসে না, পূর্ব শর্তটা দুইবার আসছে এবং আসেও, পূর্ব শর্ত থেকে প্রশ্ন আসে। বৈশিষ্ট্য আর উপাদানের মধ্যে পার্থক্য হলো যে বৈশিষ্ট্য মানে চেনার উপায়, বৈশিষ্ট্য আর লক্ষণ মানে হলো চেনার উপায়, আর উপাদান তো ওর মধ্যে থাকতেই হবে, উপাদান হলো মাস্ট নিডেড। বৈশিষ্ট্য হলো যে কোনো একটা যদি থাকে তাহলে এটাকে লক্ষণ বলা যায়, মানে ওটার মধ্যে থাকে আর কি, এটাকে মানে চেনার উপায় আর কি বৈশিষ্ট্য। আর উপাদান হলো যে কোনো একটা বিষয় হলে এর মধ্যে থাকতে হবে। যেমন পানি চেনার উপায় কি, পানি তরল থাকে, পানি আহ বায়বীয় অবস্থায় থাকে, পানি হলো কঠিন অবস্থা থাকতে পারে, এটা পানি। কিন্তু পানির উপাদান কি, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা হলো উপাদান। এখন সুশাসনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আর পূর্ব শর্ত কিন্তু অনেকটাই কাছাকাছি। এবং সবচেয়ে যেটা করবেন আপনারা বেসিক ভিউতে সুশাসনের বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বেন। বৈশিষ্ট্যের মধ্যে দেখবেন যে গণতন্ত্র, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, তারপরে আছে নৈতিক মূল্যবোধ, স্বচ্ছতা, প্রত্যেকটা ছোট্ট ছোট নোট আছে। এবং যাদের কাছে নতুন বই 527 পৃষ্ঠায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 527, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 527 পৃষ্ঠা, আরেকটা হলো, হ্যাঁ 527 পৃষ্ঠা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ 527 পৃষ্ঠা। আরেকটা দেখবেন আপনি 529 পৃষ্ঠায়, সরি 528 পৃষ্ঠায় যেটা আছে সংখ্যা, মানে শোষণের উপাদান। এই উপাদান সব পড়ার দরকার নাই, যে উপাদান কার মধ্যে কয়টি, উপাদান সংখ্যা দেখবেন, উপাদান সংখ্যা একটা পয়েন্ট আছে 528 পৃষ্ঠায়। এখানে সংখ্যা থেকে প্রায় প্রশ্ন আসে, একবার ইউএনডিপি আসছিল আর একবার বিশ্ব ব্যাংক আসছিল। এখান থেকে যেমন ইউএন বলছে 8টি আর ইউএনডিপি বলছে 9টি, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 5টি, ইউএনএইচসিআর তারা বলছে 5টি, ইউএনএইচসিআর আছে এখানে, হ্যাঁ ইউএনএইচসিআর 5টি, আইডিএ বলছে 4টি, এডিবি বলছে 4টি, আর বিশ্বব্যাংক 4টি। বিশ্বব্যাংকের মধ্যে 4টি উপাদান, ইউএনএইচসিআর বলছে 5টি, আর এডিবি তারাও বলছে 4টি, এডিবি বলছে 4টি, আইডিএ বলছে 4টি, আইডিএ 4টি। কৌটিল্য, সেই কৌটিল্য সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি ছিল কৌটিল্য, একেবারে গুপ্ত যুগে, মানে খ্রিস্টপূর্ব না খ্রিস্টাব্দ, চতুর্থ খ্রিস্টাব্দে, সে ওই সময় বলে গেছে 4টি, কৌটিল্য বলছে 4টি, তোমরা 4টিই বলছে বেশি, কৌটিল্য, আইডিএ, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এই 4টা বলছে 4টি করে, আর ইউএনডিপি বলছে 9টা, আফ্রিকান ইউনিয়ন বলছে 5টা, আফ্রিকান ইউনিয়ন সেও বলছে 5টা, আফ্রিকান ইউনিয়ন। তাহলে আমরা একটু চিন্তা করি যে 4টা বলছে কে কে, 4টা বলছে ওয়ার্ল্ড ব্যাংক, আইডিএ, তারপরে বলছে কৌটিল্য, তারপরে বলছে এডিবি, এরা বলছে 4টা করে। 5টা বলছে 2টি, একটা হলো 5টা বলছে 2টি সংস্থা, একটা এখানে ভিতরে পড়ার দরকার নাই, এগুলো সংখ্যাই আসে, যে কবার আসছে সংখ্যাই আসছে। 5টি বলছে কে কে, ইউএনএইচসিআর আর আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, হ্যাঁ আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন বললে হবে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট, এটা এডিবি হয়ে যায় আবার, এফডিবি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও বলছে 5টি। রিসেন্টলি কবে আসবে, রিসেন্টলি আসবে 15 তারিখের আগে আসবে না ভাই, পরীক্ষার ডেট যা তা দেখে তো দিতে হবে। সব মিলিয়ে রিটেনে কিন্তু প্রশ্ন মডারেশন হয়েছে, পরীক্ষার তারিখ চেঞ্জ করছে, পুরো প্রশ্ন মানে ওই যে তারিখ চেঞ্জ করছে এর মধ্যে করছে আর কি, পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই সময় করে নাই। আপনাদেরও যদি পরীক্ষা পিছিয়ে যায়
তাহলে কিন্তু কোশ্চেন মডারেশন হবে, পিছিয়ে গেলে কোশ্চেন মডারেশন হবে। আমি যেটা বলছিলাম যে 529 একটা কথা আছে, সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের দায়িত্ব কর্তব্য। নাগরিকের দায়িত্ব কর্তব্য 529 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 529 আর 527 এই দুইটা পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুশাসন অংশের মধ্যে। আজকের পরীক্ষা এখান থেকে কমন পেতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, যে সুনাগরিকের গুণ 3টি: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। সুনাগরিকের সুনাগরিকের কর্তব্য 3টি। সুনাগরিকের গুণ, সরি কর্তব্য না, গুণ। এক হলো বুদ্ধি, বুদ্ধি মানে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স। আর একটা হলো বিবেক, কনসেন্স যেটা, বিবেক। আর একটা হলো আত্মসংযম, কনসেন্স। আর একটা হলো সেলফ কন্ট্রোল, আত্মসংযম, সেলফ কন্ট্রোল। এই তিনটা হলো সুনাগরিকের গুণ। আর একটা বিষয় হলো যে নাগরিক কর্তব্য, যেটা নাগরিক কর্তব্য কিন্তু 4টি। নাগরিক কর্তব্য 4টি। নাগরিক কর্তব্য হলো 4টি। এই 4টা কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। নাগরিক কর্তব্য যে 4টি, এখন তো খুঁজে পাই না রে। হ্যাঁ, নাগরিক কর্তব্য 4টি, 21 অনুচ্ছেদে আছে। নাগরিকদের যে কর্তব্য বা নাগরিক দায়িত্ব 21 অনুচ্ছেদে আছে, সংবিধানের 21 অনুচ্ছেদ। এক হলো আইন মান্য করা, আইন মান্য করা। 2 সম্পদ রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা, সম্পদ রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা। নাগরিক দায়িত্ব পালন, নাগরিক দায়িত্ব পালন করা, শৃঙ্খলা রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা। আর একটা হলো সম্পত্তি রক্ষা করা, রাষ্ট্রের যে সম্পত্তি, সম্পত্তি রক্ষা করা। আমাদের গুড গভর্নেন্সের জন্য একেবারে 15 থেকে 24 পর্যন্ত এই অনুচ্ছেদগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদগুলো 15 থেকে 24 নং অনুচ্ছেদ সংবিধানের। যেমন 15 আছে কি, মৌলিক অধিকার, সরি মৌলিক চাহিদা। 15তে আছে মৌলিক চাহিদা এবং সামাজিক নিরাপত্তা। আমরা যে সামাজিক নিরাপত্তার কথা বলি, সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল সেফটি নেট যে বলি, সামাজিক নিরাপত্তা, এটা কিন্তু 15 ঘ অনুচ্ছেদে আছে। 15 ঘ অনুচ্ছেদ। 16তে আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17 যেটা হলো প্রাথমিক শিক্ষা বা সকলের জন্য শিক্ষা। এখানে 17 গ খুব ইম্পর্টেন্ট। 17 গ, যে কারিকুলাম পরিবর্তন হবে সময় সময়। এখন যে শিক্ষা কারিকুলাম আছে, এই কারিকুলাম পরিবর্তন 2023 সাল থেকে যেই শিক্ষা কারিকুলাম আছে, এটা কিন্তু 17 গ অনুচ্ছেদে আছে। 18 নং অনুচ্ছেদ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাও আসছিল। এটা হলো নৈতিকতা ও সুস্বাস্থ্য, নৈতিকতা ও সুস্বাস্থ্য। এবং করোনার সময় যেটা আসবে, আমার সাজেশনের মধ্যে এটা ছিল যে 18 নং অনুচ্ছেদ আসতে পারে, এবং ওইবার কিন্তু এই প্রশ্নটা আসছে। 19 নং অনুচ্ছেদ, 20, 21, 22, 23, 24। বলেন তো 19 কোনটা? যে অংশগ্রহণ, অর্থাৎ নারী পুরুষের সমতা, নারী পুরুষ সমতা, সমতা বা অংশগ্রহণ।
আর 20-তে হলো মানে দুর্নীতি ও ঘুষ নিষিদ্ধ, এটা পরীক্ষা আসে। দুর্নীতি ও ঘুষ নিষিদ্ধ, এটা 20 নং অনুচ্ছেদ। 21 নং অনুচ্ছেদে আছে, একটু দেখলাম যে নাগরিক কর্তব্য, যে 4টি কর্তব্য, নাগরিক কর্তব্য, নাগরিক কর্তব্য, হ্যাঁ নাগরিক কর্তব্য। 22 হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, আর বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া তো সুশাসন সম্ভবই না। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা 22 নং অনুচ্ছেদে। একটা ছোট্ট একটা, আচ্ছা 23-এ আসি। 23-এ হলো, এটা তো উপজাতির কথা বলা আছে, উপজাতি। আর 24-এ হলো স্মৃতি নিদর্শন সংরক্ষণ, স্মৃতি নিদর্শন সংরক্ষণ, বা যেমন আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় স্মৃতিসৌধ, এগুলো রক্ষা। আর একটা বিষয় হলো যে এখানে মৌলিক অধিকারটা কিন্তু সুশাসনের অন্তর্ভুক্ত। মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কিন্তু আমাদের 3য় ভাগে, সংবিধানের 3য় ভাগ, সংবিধানের 3য় ভাগে 18টি অধিকার। আমাদের মৌলিক অধিকার মোট 18টি, আর 3য় ভাগে মোট অনুচ্ছেদ 22টি। 22টি অনুচ্ছেদ, এটা সম্পর্কে আমি সংবিধান ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি। আর 18টি অধিকার, মৌলিক অধিকার। আর মৌলিক চাহিদা কিন্তু 5টা, মৌলিক চাহিদা 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর মৌলিক অধিকার আর মানবাধিকার দুইটার মধ্যে যে পার্থক্য আছে, মানবাধিকার হলো জাতিসংঘের একটা কনসেপ্ট, জাতিসংঘের ইউডিএইচআর যেটাকে বলে, ইউডিএইচআর অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948 সালে হয়েছে। এবং এখানে অনুচ্ছেদ আছে 28টি, অনুচ্ছেদ 28টি। আর এটা হলো 1948-এ 10 ডিসেম্বর। সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালের 10 ডিসেম্বর প্রদান করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অনুচ্ছেদ 28টি। আর মৌলিক অধিকার হলো 3য় ভাগে 22টি, যেখানে 18টি অধিকারের কথা বলা আছে। মৌলিক অধিকারগুলো দেখতে হবে এই সুশাসনে, গুড গভর্নেন্সের সাথে কিন্তু অধিকার সম্পর্কিত, আইন সম্পর্কিত, তারপর সাম্য, আমলাতন্ত্র, তারপরে ই গভর্নেন্স, তারপরে হলো আপনার ই গভর্নেন্সের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে, ই পাসপোর্ট, তারপরে হলো স্মার্ট আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো কিন্তু গুড গভর্নেন্সের মধ্যে পড়ে যায়। তারপরে সিভিল সোসাইটিটাও কিন্তু গুড গভর্নেন্সের মধ্যে। আমি এজন্যই বলতেছি যে 70 নম্বরের জন্য একটা বই পড়াই ভালো, কারণ এর সাথে কিন্তু আপনার রিলেশন আছে। যেমন সিভিল সোসাইটি, এটা কিন্তু আমরা 7ম অধ্যায় পড়ে ফেলছি বাংলাদেশের। বাংলাদেশের মধ্যে সিভিল সোসাইটি আছে, আবার গুড গভর্নেন্সের মধ্যে সিভিল সোসাইটি আছে। এই অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার এখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সংবিধানের মধ্যেও আছে, আবার এখানেও কিন্তু এটা লাগে। সেক্ষেত্রে যদি আপনি আলাদা বই পড়েন তাহলে এগুলো রিপিট করতে হয়, আর একটা বই পড়লে এগুলো রিপিট করতে হয় না, সবগুলো একটার সাথে একটা রিলেশন মিলে যায়। 527 পৃষ্ঠা, 529 পৃষ্ঠা, ভালো করে পড়েন। আমি এক্সামের ব্যাখ্যা, আপনি পড়ে থাকলে এক্সামের ব্যাখ্যা আমি বুঝাতে পারলে আপনি বুঝবেন তখন। অধিকার যেগুলো আছে ভাই, অধিকারগুলো একেবারে টানা মুখস্থ করবেন। আমি আরেকটা বিষয় বলে যাই, সেটা হলো ওটা কই রাখছি আমি দেখি না কেন, সুশাসনের বৈশিষ্ট্য আছে একটা, আর একটা আছে, এটা একটু বড় করা, পেজ নাম্বার 27, 527। জনগণকে সরকারের পরিকল্পনা জানানোর মাধ্যম কোনটি? এটা তো আইনসভা, সংসদ। সংসদের মাধ্যমেই তো আপনাকে আমাকে জানায়, সংসদ ছাড়া তো আপনি জানবেন না। শ্বেতপত্র তো ওইটা না, শ্বেতপত্র তো হলো একটা অর্ডার, একটা হোয়াইট পেপার প্রকাশ করে দেয় সরকার। এটা তো জনগণকে তো জানানোর জন্য না, পরিকল্পনা জানানোর জন্য না, হোয়াইট পেপার হবে না। 45 এডিশনে কত পেজ তা তো আমার জানা নাই। এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে যে
পেশাদারিত্ব কি? পড়াশোনায় দক্ষতা বৃদ্ধি করে, পেশাদারিত্ব। তারপর হলো প্রচার মাধ্যমে স্বাধীনতা, এটি সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপকে নিয়ন্ত্রণ করে। 527, 527 এবং 529, এই দুইটা পেজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কিছু সূচক দেখি, সূচকে বাংলাদেশ, সূচকে বাংলাদেশ শুরু থেকে যাই। আমরা কৃষি শিল্প এগুলো যাব না, কৃষি শিল্প যাব না, আমরা কিন্তু পরিবেশ বান্ধব পোশাক কারখানা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি, 186টি পরিবেশ বান্ধব পোশাক কারখানা। আমরা ও জায়গায় যাব না, ঠিক আছে? 186টি পরিবেশ বান্ধব কারখানা বাংলাদেশে অবস্থিত। আমরা যেখানে যাব সেটা হলো যে মানে যেগুলো শান্তি, সুখ, শান্তি, এগুলো এগুলো সম্পর্কে আমরা দেখবো। তো আমরা দেখি, শুরু থেকে দেখি যে, হ্যাঁ দ্বিতীয় দেখি আমরা, দ্বিতীয় লাগে না, তারপরও দ্বিতীয় মানে ভালো সূচক, দ্বিতীয়তে, দ্বিতীয় দেবো না, দ্বিতীয় লাগে না। নবম, নবম, হুম, নবম, আরেকটা হলো, ওটা তো হলো অনেক বেশি, হ্যাঁ শেষ থেকেই যাই। আচ্ছা, নবম, 35তম, 59তম, 73তম, ঠিকই আছে, 73তম, 81তম, 81তম, 88তম, 188তম, 118তম, 88তম, 97তম, 105তম, তম দিয়ে যাব। এরপরে হলো 118তম, 123তম, অন 23, অন 23। তারপরে হলো 127তম, এখানে লেখে 127তম, 147তম, 147তম, 163তম, অন্যগুলো লিখলাম না। নবম হলো নিরাপদ অর্থনীতিতে, নিরাপদ অর্থনীতিতে আমরা হলাম 95তম। 35তম দুইটা, একটা হলো আমাদের সাইবার নিরাপত্তা, আর একটা হলো জিডিপি, দুটোতেই আমরা 35তম। 59তম হলো নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। 73তম হলো গণতন্ত্র। 81তম হলো ক্ষুধা সূচক, ক্ষুধা, ক্ষুধায়। 88তম হলো শান্তিতে, শান্তিতে 88, 88 হলো শান্তিতে, হ্যাঁ। 81 ক্ষুধা। 97তম হলো পাসপোর্টে, পাসপোর্ট সূচক কিন্তু দুইবার প্রকাশ করে। লেটেস্ট হলো 97, 2023-এর প্রথমটায়, 23-এর প্রথম সূচকে কিন্তু আমরা 97, 101তম, 101তম। 105তম হলো উদ্ভাবনী সূচক, উদ্ভাবনী খুবই গুরুত্বপূর্ণ এটা, উদ্ভাবনী সূচক, এটার প্রথমটা কিন্তু আর জানতে হবে। উদ্ভাবনী সূচকে প্রথম কিন্তু সুইজারল্যান্ড, প্রথম সুইজারল্যান্ড, এটার প্রথমটা পরীক্ষা আসে। 118তম সুখ সূচকে, সুখ, সুখ। 123 অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক
স্বাধীনতা। 127তম আইনের শাসন। 147তম দুর্নীতি সূচকে। দুর্নীতিতে আমরা 12, মানে খারাপের দিক থেকে 12তম, কিন্তু এটা পরীক্ষা আসবে না। 163, এটা হলো গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে। গণমাধ্যমের স্বাধীনতা 129টা মিসিং হয়েছে। 129 হলো মানব উন্নয়নে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 129তম, মানব উন্নয়নে 129। ক্লিয়ার? আমাদের পাসপোর্টের ব্যাপারে একটা তথ্য জেনে রাখবেন। পাসপোর্ট, এখানে দুইটা তথ্য জানবেন। একটা হলো 41টি দেশে, আগে 40টি ছিল, 41টি দেশে ভিসা ছাড়া যাতায়াত। আপনি ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ যেমন সিঙ্গাপুর যাবেন অন অ্যারাইভাল ভিসা, কম্বোডিয়া যাবেন ওখানে গিয়ে এয়ারপোর্টে ভিসা করতে পারবেন। আর 101টি দেশের নাগরিকত্ব গ্রহণ করা যাবে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে। নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব, 101টি দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা। বাংলাদেশের নাগরিক হবেন, সে দেশের নাগরিক হতে পারবেন, তবে সে দেশের পাসপোর্ট গ্রহণ করতে পারবেন না, তাইলে কিন্তু আপনি আর ইলেকশন করতে পারবেন না। আর দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা 101টি দেশে, আর 41 দেশে ভিসা ছাড়া যাতায়াত। খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আমাদের সামরিক সূচকের কথা মনে থাকে জানো, আমরা কিন্তু 37তম 2024-এ, আর 40তম হলাম 2023-এ। এটা সামরিক সূচকে, সামরিক শক্তিতে। সামরিক শক্তিতে আমরা একটা সময় 50-এর উপরে ছিলাম, এখন আগাতে আগাতে 37-এ আসছে। প্রত্যেক বছরই, এর আগের বার ছিলাম 43তম, এর আগের বার ছিলাম 45তম, মানে আগাচ্ছি, প্রত্যেক বছরই আগাচ্ছি। সেক্ষেত্রে 24 সালে সামরিক শক্তিতে আমরা 37তম, আর 23 সালে হলাম 40তম সামরিক শক্তিতে। স্মার্ট বাংলাদেশ, সামরিক শক্তি তো সামরিক সক্ষমতা একই তো জিনিস। স্মার্ট বাংলাদেশ, এটা কিন্তু ভালো, এটা কিন্তু ই গভর্নেন্সের মধ্যে। আগে দেখি ই গভর্নেন্স। ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স। আবার ইলেকট্রিক বললেন না, তাহলে আবার বিদ্যুতায়িত হয়ে যাবে। এখানে আসলে শাসন ব্যবস্থা 3টি অঙ্গের মধ্যে হয়। শাসন ব্যবস্থা ই গভর্নেন্সে 3টি অঙ্গের মধ্যে হয়। একটা হলো G2G, একটা হলো G2B, আর একটা হলো G2C। এটা G2Cও বলে, G2Pও বলে, G2P বা G2C বলা হয়। G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আরেকটা দেশের গভর্নমেন্টের মধ্যে যদি কোনো যোগাযোগ হয় সেটাকে বলা হয়, যেমন বাংলাদেশ এবং মালয়েশিয়া শ্রমিক রপ্তানির জন্য চুক্তি করেছে, G2G। G2B হলো গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু বিজনেস, অর্থাৎ ব্যবসার সাথে বা বেসরকারিভাবে যেটা হয়। G2C এটা হলো গভর্নমেন্ট টু সিটিজেন, অথবা হলো গভর্নমেন্ট টু পিপল, গভর্নমেন্ট টু পার্সন, মানে যে সেবাটা পাবে তার কাছে চলে যাবে। গভর্নমেন্ট টু পার্সন আর গভর্নমেন্ট টু সিটিজেন। আর গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। গভর্নমেন্ট টু পার্সন যেটা সেটা হলো যে আপনার সেবাটা একেবারে জনগণের যার কাছে পাঠাবেন তার কাছেই পাবে।
সেটা হলো গভর্নমেন্ট টু সিটিজেন বা গভর্নমেন্ট টু পার্সন। আচ্ছা, একটা কথা। এখন স্মার্ট বাংলাদেশ, যেটা স্মার্ট বাংলাদেশ, একটা হলো ঘোষণা আর একটা হলো টাস্ক ফোর্স। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স, এই দুইটা তারিখ জানা জরুরি। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স আর স্মার্ট বাংলাদেশ ঘোষণা, এটা কবে কি হয়েছে সেটা বিষয়। ফোন আসছে। হুম। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে 25 আগস্ট 2022, আর এটা ঘোষণা করা হয়েছে 12 ডিসেম্বর 2022। এই টাস্ক ফোর্স যে গঠন করা হয়েছে সদস্য হলো 30 জন। এর প্রধান যিনি, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার। আর এই ঘোষণা করা হয়েছে, সেখানে স্তম্ভ কিন্তু 4টি। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ 4টি। একটা হলো স্মার্ট গভর্নমেন্ট, 2 স্মার্ট সিটিজেন, 3 স্মার্ট ইকোনমি, 4 গভর্নমেন্ট সিটিজেন ইকোনমি সোসাইটি, স্মার্ট সোসাইটি। এই 4টা হলো স্মার্ট বাংলাদেশের স্তম্ভ। আর স্মার্ট বাংলাদেশের টাস্ক ফোর্স, এর প্রধান প্রাইম মিনিস্টার, এর সদস্য হলো 30 জন। আর স্মার্ট বাংলাদেশ হলো 2041 সালের মধ্যে, 41 সালের মধ্যে মানে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, অর্থাৎ এই গড়ে তোলা হবে মানে সবাই সবাই হবে মানে প্রযুক্তি নির্ভর সেবা সরবরাহ, প্রযুক্তি নির্ভর সেবা সরবরাহ। ক্লিয়ার? আর ডিজিটাল বাংলাদেশ যেটা ছিল, সেটা হলো ভিশন 2021 রূপকল্প। রূপকল্প 2021, এটা ছিল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হলো জাস্ট ডিজিটাল ডিভাইস গুলো জনগণ ইউজ করবে, ডিভাইস পৌঁছে দেয়া। আর এটা হলো সেবাটা সরবরাহ করা, টেকনোলজিক্যাল সাপোর্ট সহ সকল সাপোর্ট দোরগোড়ায় নিয়ে আসা। এটা ঠিক আছে? সিলেবাস সবার কমপ্লিট হয়েছে তো? 10:30টায় পরীক্ষা দেওয়া যাবে? 10:30টায় পরীক্ষা দেওয়া যাবে? আইন পড়বেন কিন্তু 538 পৃষ্ঠা থেকে। আইনের যতটুকু আছে ততটুকুই পড়বেন। হ্যাঁ, পরীক্ষা দেওয়া যাবে না 10:30টায়? পরীক্ষা তো 10:30টায়, দেওয়া যাবে নি?
এখনো শেষ করতে পারেনি। ওকে, এখন এ পর্যন্তই। 10:30টায় পরীক্ষা হবে, বাকি সময়টা পড়েন। আল্লাহ হাফেজ।